স্বাগত এশিয়ান নিউজে। সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইউনিভার্সিটিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। দর্শক, ছাত্র জনতার রোশনলে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এ বিষয়ে আরো খবর জানিয়েছেন সহকর্মী মেহরাব সুমন। ধ্বংসস্তূপ নয়, এটি ফ্যাসিবাদের আতুর ঘর হিসেবে পরিচিত ধানমন্ডির ৩২, যেটি নির্মাণ করেছিল শেখ মুজিবুর রহমান। গত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনামলের অত্যাচারের উজ্জ্বল নিদর্শন এই ধ্বংসস্তূপ। আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। খুলনার শেখ বাড়ি নামে পরিচিতি প্রাপ্ত যে বাড়িটি আছে আবু নাসেরের, সেই বাড়িটিও ধ্বংস করে দেওয়া হয়। কথিত আছে সেখান থেকেই নাকি আপনার রাজনীতির নীল নকশা বাস্তবায়িত হতো। তারই অংশ হিসাবে সারা বাংলাদেশে স্বৈরাচারের যত দোসর ছিল তাদের প্রতিটা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ৫ আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ক্রমান্বয়ে ছাত্রদের উস্কানিমূলক বক্তব্য দিতে থাকে। সব মিলিয়ে এখন যেটি বলা যেতে পারে, এটি হচ্ছে সেই নিদর্শন যেটি ফ্যাসিবাদের। সুমন, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনার বক্তব্যের পর থেকে ক্ষুব্ধ ছাত্র জনতা ২ দিনে ভাঙচুর চালানো হয়েছে অন্তত ৩৫ জেলার আওয়ামী লীগ নেতাদের বাড়িতে। আগুন দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতেও। বিভিন্ন স্থানে গুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের মোরাল। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আগুন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জ শহরের বাসভবনে রাতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির দরজা ভাঙার পাশাপাশি পুড়িয়ে ফেলা হয় বিভিন্ন জিনিসপত্র। আগুন ধরিয়ে দেওয়া হয় মোটরসাইকেলে। একই জেলায় গুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয়। নারায়ণগঞ্জের চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমানে হামলা ও ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে ধরিয়ে দেওয়া হয় আগুন। খুলনার দিঘলিয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার পৈতৃক গেস্ট হাউস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ সময় স্বৈরাচারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ও প্রতিকৃতি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। আর বগুড়া, গাইবান্ধা, ভোলা ও টাঙ্গাইলের কয়েকটি স্থানে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তাই ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দিবাগত রাত ১টায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। বিবৃতিতে আরও বলা হয়, কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে। মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি। জানা যায়, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোররাতে পূর্ব লালপুর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে।
স্বজনরা জানায় ভোররাতে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলি করে পালিয়ে যায় দুই যুবক। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় হত্যার সাথে জড়িতদের শনাক্ত গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। হঠাৎ রাজধানীর বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। সরবরাহ কমের অজুহাতে বেশি দামে তেল বিক্রি করছেন বিক্রেতারা। এদিকে চালের দামও বাড়তি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে সবজির দাম এখন ক্রয় ক্ষমতার মধ্যে আছে। আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। আবারও রাজধানীর বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। বেশিরভাগ দোকানেই তেল নিয়ে দেখা যায় তেলেসমতি। তেল সরবরাহ কম বেশি কিছু বুঝতেছি না, অনেক সময় পাই অনেক সময় পাই না। 5 কার্টন অর্ডার দিলে 2 কার্টন 5 লিটার 1 কার্টন 2 লিটার 1 কার্টন করে তেল দেয়, তাও তীর কোম্পানিরটা। অন্য কোনো কোম্পানির তেল পাইতেছি না, এখনো প্রায় 2 মাস হয়ে গেছে। সয়াবিন তেলটা বর্তমানে তো মনে করেন বাজারে নাই বললেই চলে। আমি কালকে এক দোকানে গেলাম আর কি, যাওয়ার পর একটা তেলের কথা বললাম, তো বললো যে সরষের কিছু ছোট ছোট তেল আছে মানে বোতলগুলো, আর আপনার সয়াবিন তেল নাই বললেই চলে। এদিকে সবজির বাজারে স্বস্তি এখনো অব্যাহত আছে। নতুন আলু পাওয়া যাচ্ছে 30 টাকা কেজি দরে। বেগুন, লাউ, সিমও আছে ক্রয় ক্ষমতার মধ্যেই। তবে মাছের দাম একটু বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। একটু বেশি আর কি, মানে এই যে আজকে যেরকম কাতলা মাছ কিনলাম আর কি 420 করে নিল আর কি, আগে 380 390। আমার কাছে মনে হচ্ছে যে সবজিটা সহনীয় পর্যায়ে আছে। ডিমের দামের তেমন কোনো হেরফের হয়নি, তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 210 টাকায় এবং লেয়ার কিনতে গুনতে হচ্ছে 330 টাকা। ব্রয়লার মুরগি আজকে হলে আপনার 200-210 এরকম বিক্রি করতেছি, আর আপনার গেল সপ্তাহে ছিল 95-200-205 এরকম বিক্রি করি। লেয়ারটা 330-320 এরকম, আগে তো 5 টাকা একটু বাড়তি। এছাড়া বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় এলাকার পরিবেশ আরও শীতল হয়ে উঠেছে। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। সকাল 6টায় চুয়াডাঙ্গায় 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার জেলায় 15.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিস জানায় সকাল 6টায় চুয়াডাঙ্গায় 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 96%। আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। শেরপুর ব্রহ্মপুত্র নদীর খননের পর উত্তোলন করা বালু নিয়ে সৃষ্টি হয়েছে গুঞ্জন। ব্যক্তি মালিকানাধীন জমিতে বালু রাখা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। তবে বিআইডব্লিউটিএ বলছে দ্রুত সরিয়ে নেওয়া হবে এসব বালু। বুলবুল আহমেদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। প্রায় 2800 কোটি টাকা ব্যয়ে বিআইডব্লিউটি এর উদ্যোগে ব্রহ্মপুত্র নদের খনন কাজ চলমান রয়েছে। পার্শ্ববর্তী জামালপুর জেলার পাশাপাশি নদের শেরপুর অংশ খনন কাজ অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। খননের সময় উত্তোলিত বালু রাখা হচ্ছে নদের পাশে পরিত্যক্ত সরকারি খাস জায়গায়। বালুর পরিমাণ বেশি হওয়ায় স্থানীয় সাতপাকিয়া ব্যক্তি মালিকানাধীন কয়েকজন কৃষকের জমিতে রাখা হয় বালু। এই বালু রাখাকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে নানান গুঞ্জন। যার যার মাটি নদী থেকে তার উঠবো নাকি আমরা এখানে 5টা খেতালা 5টার মধ্যে আরো ভাই বোন আছি, কিন্তু পুরার ক্ষেত 5টা মালিক। এখানে মাসুদ সাহেবের কোনো ক্ষেত নাই। রাস্তাঘাটের সমস্যা, ভিড় হয়। এখন মনে করেন এই জায়গায় আমরা এই জন্য সবাই মিলে আমরা এই সরকারি ডেজার্ট দিয়ে আমরা মাটিটা ফেলাইছি। সবাই মিলে আবেদন করছি যে ডিসি অফিস থেকে যে প্রকারই হোক যেভাবেই হোক আমরা এটা কীভাবে কী করা যায়, মাটি ভরাট করা যায় এই উদ্দেশ্যে আর কি। কারোর কাছে জমি আমরা কোনো প্রকারে দেই নাই। নাথিং অবস্থা নাই, ওই হিসেবে সরকারি ডেজার্টে সরকারি মাটি ফেলাই কিন্তু আমরা একটা প্রতিষ্ঠান করে খাইতে পারি,
ওই হিসেবে জমির গর্তটা আমরা ভরছি। জমির মালিকদের কাছ থেকে অনুমতি নিয়ে বালু রাখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। নদী খনন করতে গেলে সব জায়গায় তো নদীর পাশে আসলে খাস জমি থাকে না, তো আমাদের তো আসলে বালুগুলা রাখতে হয় কোথাও। তো এখানে হয়তো কিছু ব্যক্তি মালিকানা জমিতেও বালু আছে এবং এই জমির মালিকদের সাথে কথা হয়েই ফেলা হয়েছে যে ওনারা ওটা আমরা পরবর্তীতে যখন ডিসি অফিসে বুঝাই দিব, ওনারা নিলামে অংশগ্রহণ করে চেষ্টা করবে নেওয়ার জন্য। নদী থেকে উত্তোলিত এসব বালু জেলার সরকারি, আধা সরকারি, বেসরকারি দাতব্য প্রতিষ্ঠান, হাটবাজার, স্কুল, মাদ্রাসা ভরাটের কাজে জনস্বার্থে ব্যবহার করা হবে। এছাড়াও নিলামে বিক্রি হতে পারে বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। মার্কিন এই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ একে অবৈধ বলা হয়। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুদিন পরে ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করলেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকান নাগরিক বা মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তাকারী ব্যক্তি এবং তাদের পরিবারের উপর আর্থিক এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পলিনেট হাউসের মাধ্যমে স্বাস্থ্যবান চারা, বিষমুক্ত ফসল উৎপাদন করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে। এই পদ্ধতিতে সারা বছর কম খরচে নিরাপদ সবজি, উচ্চমূল্যের ফুল ও ফসল উৎপাদনের আশা কৃষকদের। তাদের দাবি, বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটি ও আবহাওয়ার কারণে নিয়মিত চাষাবাদ ও চারা উৎপাদন ব্যাহত হচ্ছিল। তবে পলিনেট হাউসের মাধ্যমে সেই সংকট কেটে যাবে। প্রতিনিধি হানিফ মেহমুদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। ফসলের মাঠে লোহার অ্যাঙ্গেল ও পলিথিন দিয়ে তৈরি এই বিশেষ ঘরের নাম পলিনেট হাউস। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটিতে এর ভেতরেই উৎপাদন করা হচ্ছে নিরাপদ ফসল ও বিভিন্ন ফসলের স্বাস্থ্যবান চারা। জেলা সদর গোমস্তাপুর নাচল উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে স্থাপন করা হয়েছে 6টি পলিনেট হাউস। উদ্যোক্তাদের দাবি, পলিনেট হাউসে বিশেষ উপায়ে সূর্য আলোক রশ্মি ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়, নেই পোকার আক্রমণের ভয়। চন্দ্রমল্লিকা দেখছেন আমার এখানে, দেখছেন তাই, কিন্তু সারা বাংলাদেশে আমার মনে হয় না যে এখন এক পিস আপনি দেখাইতে পারবেন। এটা আমার পলিনেট হাউসের জন্যই ফার্স্ট তাড়াতাড়ি তৈরি করা সম্ভব হয়েছে। শশাতে দেখা যাচ্ছে প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু ফুল আছে, ফুল ফলে ভরপুর আছে। এটাতে আপনার বীজ কম লাগে। টেম্পারেচার যেভাবে রাখতে হয় আমার মন মতো দেখা গেল যে আমার এখন একটা শীতের ক্যাপসিকাম আছে, এখানে 18 থেকে 25 ডিগ্রি রাখতে হবে, তখন আমি এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি। পলিনেট হাউসে কিন্তু বিভিন্ন রকমের সবজি এবং শসা, টমেটো, তারপরে এই ফুল সহ বিভিন্ন রকমের সবজি চাষ হচ্ছে। যে পদ্মা আছে, পদ্মাটা টেনে দিলে তাপমাত্রাটা কমে যায়, আবার সরিয়ে যখন দেওয়া যায় তখন ফের বাড়িয়ে যায়। বিনামূল্যে এসব পলিনেট হাউস তৈরি করে দিয়েছে কৃষি বিভাগ। 60% সূর্যালোক প্রতিরোধী শেড, পোকামাকড় প্রতিরোধী ইনসেক্ট নেট এবং সেচ দেওয়ার সুবিধা রয়েছে পলিনেট হাউসে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পের অর্থায়নে এই গোমস্তাপুর উপজেলায় 2টি পলিনেট হাউস নির্মিত হয়েছে। 2জন কৃষি উদ্যোক্তাকে আমরা এই 2টি পলিনেট হাউস হস্তান্তর করেছি। বর্তমান সরকার যদি এটিকে আরও বাড়ায়, তা আমার মনে হয় অনেক কৃষি উদ্যোক্তা এগিয়ে আসবে এবং প্রাকৃতিক পরিবেশ বা আবহাওয়ার কারণে যে ক্ষতির সম্মুখীন হয় সেটি কিন্তু আমার মনে হয় অনেকখানি কমে যাবে। বরেন্দ্র অঞ্চলে এতদিন সকল ধরনের ফসল উৎপাদন করা যেত না, তবে পলিনেট হাউসের মাধ্যমে সেই সংকট কেটে যাবে বলে আশা কৃষকদের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি 32 নম্বর। 2 দিনে 35 জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করল ক্ষুব্ধ জনতা। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের, শক্ত হাতে প্রতিহতের ঘোষণা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে ডেকে নিয়ে হত্যা, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান। এবং আবারও বোতলজাত সয়াবিন তেলের বাজারে সংকট, বিক্রি হচ্ছে বাড়তি দরে, ক্রয় ক্ষমতায় মিলছে সবজি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।